কিন্তু যদি পরবর্তী পার্লামেন্ট সেটা লেজিটিমেসি না দিত, সেটা ইলেজিটিমেট হয়ে যেত। আমরা এখনো সেই কথাই বলছি। আমার সম্পর্কে যা যা বলা হয়েছে এর কিঞ্চিতও যদি হতে পারতাম ভালো হতো। এগুলা সবই বেশি প্রশংসা করা হয়েছে, তবে আমি শঙ্কিত। যাই হোক, আমি আজকে এখানে আসতে পেরে এই জন্যই আনন্দিত যে একসময় আমিও আইনের ছাত্র ছিলাম। এখানে আসলে মনে হয় কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম, এবং সেই হিসেবে আমি এই আদালত অঙ্গনে আসলে আমার কাছে মনে হয় যেন আমি এটা মনে করি নিজের ঘরে আসলাম। আজকে যাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছি তারা নিশ্চয়ই সবাই ব্যারিস্টারি করছে। এখানে যে টপিকটা নির্ধারণ করা হয়েছে পিআর এর উপরে, এটা আমি কার্ড না দেখলে, এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি মনে করেছি এটা এই অ্যাসোসিয়েশনের একটা সাধারণ সভা। এখানে আসার পর আমার ভাই ব্যারিস্টার কাজল বই পুস্তক ধরিয়ে দিয়েছে এগুলো, তো তার উপর তো কিছু কথা বলতেই হবে। এটা হ্যাঁ, এটা রাইট। প্রথম কথা হলো পিআর পদ্ধতি, এর উপরে কথা হলো, বাকি এগুলো সংবিধান সম্পর্কে বলবো। আমার কাছে আজ পর্যন্ত যা জানা ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন, ইন শর্ট পিআর পদ্ধতি বলে। কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদলে বিভিন্ন ভাবে চালু আছে, তাদের অভিজ্ঞতা দিয়ে যেটা বলা যায়, পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। ব্যারিস্টার কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে পিআর এর অভিজ্ঞতা আছে তার একটা গবেষণাধর্মী, একটা বিশ্লেষণধর্মী বক্তৃতা দিয়েছেন। আমরা খুব সমৃদ্ধ হয়েছি। তাতে করে দেখা যায় কোথাও কোথাও 1-1.5 বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের পরে, এবং কোন রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা 1 বছর 1.5 বছর হয়। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়, কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে, বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে এবং সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে, এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। তাতে কাদের লাভ? লাভ হলো বাংলাদেশে সবসময় অস্থিতিশীল পরিস্থিতি থাকলে যারা লাভজনক পর্যায়ে থাকবে তাদের লাভ। তার মানে আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ আছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা চায় না, যারা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি চায় না, যারা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায় না। কেন চায় না সেটা তাদের স্বার্থ জড়িত আছে, যে বাংলাদেশে যদি সবসময় অনৈক্য থাকে, অস্থিতিশীলতা থাকে, তাহলে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্টের উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে। অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে, সমস্ত দাবি আদায় করা যাবে। তা আমরা কি সেটা চাই? আমাদের জনগণের অভিপ্রায় কি? অনেক লম্বা বক্তব্য অনেক জায়গায় অনেক বিশিষ্ট লয়াররা বিভিন্নভাবে দিয়েছে। বলা হচ্ছে এই সরকার পুরোপুরি সাংবিধানিক সরকার না, পুরাপুরি না অভিপ্রায়ের সরকার। বলা হচ্ছে এটা নাকি মাঝামাঝি সরকার।
তা আমি বললাম এই বিষয়টা তো আগে নির্ধারণ করা দরকার। কিভাবে? বললো অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এটা পুরোপুরি সাংবিধানিক। প্রথম যুক্তি তাদের। এই যুক্তির জবাব হচ্ছে অভিপ্রায় অনুযায়ী জনগণের চূড়ান্ত অভিব্যক্তি রূপে যেই দলিল, সেই দলিলের নাম সংবিধান। কিন্তু সেই অভিপ্রায়টা যতক্ষণ পর্যন্ত সংবিধান হিসেবে প্রকাশিত না হবে, গৃহীত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা অভিপ্রায় হলো এইখানের ওখানের প্রেস ক্লাবের গুলিস্তান বক্তৃতায়। সে অভিপ্রায়টা যেটা সন্নিবেশিত হয়েছে সাংবিধানিকভাবে প্রথম গণপরিষদে, তখন প্রস্তাবনায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে এই সংবিধানের প্রাধান্য থাকবে। প্রস্তাবনার চতুর্থ প্যারা। এটাকে আবার সংবিধানের সুপ্রিমেসি বর্ণনা করতে যে সংবিধানের 7 ধারায় বলা আছে, আর্টিকেল 7-এ, যে জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক, এবং 7-2-এ বলা আছে যে জনগণের অভিপ্রায়ের পরম, চরম নয় পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কখন হয়েছে এটা স্বীকৃতি? যখন কনস্টিটিউশনটা গৃহীত হলো নভেম্বরের 4 তারিখ 1972 সালে, যখন এটা কার্যকারিতা দেয়া হলো 16 ডিসেম্বর 1972 সালে। তখনও পর্যন্ত এই রাষ্ট্র চলেছে রাষ্ট্রপতির আদেশে, প্রেসিডেন্ট অর্ডার, পিইউ। কেন? কারণ সেই সংবিধান গৃহীত হওয়ার পরেও তার অধীনে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে পরবর্তী বছর 1973 মার্চে। তারপরে সংসদ গঠিত হলো, সেই সংসদ অধিবেশনে বসলো, বসার পরে আবার স্থগিত হলো, তারপরে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতাগুলো আর্টিকেল 93 অনুসারে। তার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে চলেছে। এবং সেই প্রেসিডেন্ট অর্ডারটা দেওয়ার এখতিয়ারটা কে দিয়েছে? বাংলাদেশের 2 নম্বর আইন স্বাধীনতা ঘোষণার পরের থেকে, দি কনস্টিটিউশন না প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার, প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972, এটা 2 নম্বর পিইউ। সেই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার অনুসারে রাষ্ট্রপতি পিইউ জারি করেছেন। কিন্তু এই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার জারি করার বা তার আগে 1 নম্বর আইন লস কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার, বাংলাদেশের 1 নম্বর আইন, সেগুলো জারি করার ক্ষমতা কে দিয়েছে? সেটা জনগণের অভিপ্রায়। সে অভিপ্রায় কিভাবে প্রকাশিত হয়েছে? যেহেতু 25শে মার্চ 1971 একটা একতরফা যুদ্ধ ঘোষণা করা হলো, পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। তখন 1970-এর পাকিস্তানের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিরা এই ভূখণ্ডের জন্য যেহেতু নির্বাচিত হয়েছিলেন, তারা একত্রিত হয়ে, যেহেতু সেই নির্বাচনের উদ্দেশ্য ছিল একটি কনস্টিটিউশন রচনা করা হবে, তখন তারা ঘোষণা করলেন আমরা নিজেদেরকে গণপরিষদ হিসেবে ঘোষণা দিলাম এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন করলাম এবং আমরা বাংলাদেশ পরিচালনার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র প্রস্তুত করলাম, প্রকাশ করলাম এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ গঠন করার সিদ্ধান্ত নিলাম। যতদিন রাষ্ট্রপতি দায়িত্ব না নিতে পারবেন, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং রাষ্ট্রপতিকে নির্বাহী ক্ষমতা, রাষ্ট্রপতিকে আইন প্রণয়নের ক্ষমতা, ক্ষমা প্রদর্শন সহ এবং সর্বাধিনায়ক হিসেবে সশস্ত্র বাহিনী ঘোষণা করা হলো। অভিপ্রায়টা ওভাবেই সেখান থেকে উৎসরিত হলো জনগণের, এবং তারা জনগণের দ্বারা নির্বাচিত ছিলেন। কিন্তু এইগুলা সবগুলোকে লেজিটিমেসি কখন দেয়া হলো? সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে। তার আগে এগুলো ছিল সব অভিপ্রায়ের উপর। আমরা সেই কথা বলছি। তারা রেফারেন্স দিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমদ যখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন
এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল। ইয়েস, এটা সরাসরি সংবিধানের লঙ্ঘন ছিল। সংবিধানে এরকম কোন প্রভিশন ছিল না। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত আসবেন, সেটার কোন সংবিধানে কিছুই ছিল না, আইন ছিল না। কিন্তু জনগণের রাজনৈতিক অভিপ্রায় হিসেবে একটা পলিটিক্যাল এগ্রিমেন্ট, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে 3 জোটের রূপরেখার ভিত্তিতে তিনি গেলেন। কিন্তু যদি পরবর্তী পার্লামেন্ট সেটা লেজিটিমেসি না দিত, সেটা ইলেজিটিমেট হয়ে যেত। আমরা এখনো সেই কথাই বলছি যে পরবর্তী পার্লামেন্ট, সাকসেসর পার্লামেন্ট হচ্ছে সব সময় এই সমস্ত লেজিটিমেসি দেওয়ার এখতিয়ার এবং মালিক। এটা প্রসঙ্গক্রমে এখানে বলি যে সাকসেসর পার্লামেন্টের ক্ষমতা খর্ব করা হয়েছিল আর্টিকেল 7A and B এর মধ্য দিয়ে। দিস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল বাই দি ভার্ডিক্ট, 15th Amendment ভার্ডিক্ট। এখানে বলা হয়েছিল যে তার এই জাজমেন্টটা সম্ভবত 137 পৃষ্ঠার মতো। এখানে বলা হয়েছে লাস্টের অপারেটিভ অংশে, হাইয়েস, যে পিপলস উইল ইজ এ সুপ্রিম, সেগুলো কন্ট্রাডিক্ট করেছে 7A and B। সুতরাং ইট ইজ নালিটি ডিক্লেয়ার করা হলো এবং এটাকে নন এক্সট করা হলো, মানে ইট ওয়াজ নট দেয়ার, রাইট? ব্যাপারটা হচ্ছে এই যে জনগণের অভিপ্রায়ের কথা হচ্ছে, দিস ইজ দ্য উইল অফ দ্য পিপল। অবশ্যই কখন কন্টেন্ট করবেন, লেজিটিমেসি দিবেন, সেটা সাকসেসর পার্লামেন্টের এখতিয়ার। আমরা সেই কথা বলছি। এখন যদি বলা হয় জনগণের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে, ইয়েস, গণ অভ্যুত্থানের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু সেই অভিপ্রায়টাকে লেজিটিমেসি দেওয়ার জন্য আমার আর্টিকেল 106 এর আশ্রয় নিতে হয়েছে। এমনি এমনি হয় নাই। বলছে এটা না সাংবিধানিক সরকার, না বিপ্লবী সরকার, শহীদ মিনারে যে ডিক্লারেশন দিয়ে যে কোন সরকার হয়, সেটা হয় নাই, হয় নাই। কিন্তু মাঝামাঝি সরকার বলতে তো কিছু নাই। আমার এক বন্ধু আমাদের ছাত্র জমানায় তার মানে হবু বধূকে নিয়ে সাথে ঘুরছিল। তা আমরা জিজ্ঞেস করলাম কে, বললে যে আমরা প্রায় বিবাহিত। আমরা জিজ্ঞেস করলাম এইটা আইনের দৃষ্টিতে প্রায় বিবাহিত হয় না। তুমি আইনের ছাত্র, আমাদের এক আইনের, এটা হয় বিবাহিত অথবা অবিবাহিত, ইন বিটুইন কিছু নাই। তা এখন কি এটা প্রায় অসাংবিধানিক সরকার বা প্রায় বিপ্লবী সরকার এরকম কোন টার্ম আছে যারা বলছে? নো। সরকারকে বৈধ হতে হয় এবং সরকারের বৈধতা দেওয়ার জন্য এই অভিপ্রায়কে লেজিটিমেট করার জন্য আর্টিকেল 106 এর আশ্রয় নেওয়া হয়েছে। এই আর্টিকেল 106 নিয়ে কথা বলছে তারা যে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো তিনি 2টা কাজ ছাড়া আর্টিকেল 48(3) অনুসারে প্রেসিডেন্ট আর কিছু করতে পারে না। হ্যাঁ, পারে না। কিন্তু যখন এমন কোন সিচুয়েশন হয়ে গেল যে প্রধানমন্ত্রী নিজেই পালিয়ে গেল এবং জনগণের অভিপ্রায় ছিল প্রধানমন্ত্রীকে অপসারণ করা হোক, তিনি নিজেই পালিয়ে গেলেন, অ্যাবসেন্ট হয়ে গেলেন, ভিন দেশে চলে গেলেন। তা এখন কি ভালো হতো যে দিল্লি থেকে দস্তখত নিয়ে এসে শেখ হাসিনা তারপরে প্রেসিডেন্ট পাঠায় সুপ্রিম কোর্টে? অবস্থাটা কি সেরকম ছিল? এটাকেই বলা হয় যে এটার ব্যবহার করে আমাদের ইনজাস্টিস খায়রুল হক, আমি চিফ জাস্টিস বলতে চাই না, যে জাজমেন্টটা দিয়েছিলেন 15th অ্যামেন্ডমেন্টের শর্ট ভার্ডিক্ট, এখানে তিনি 3টা ডক্ট্রিনের কথা একেবারেই উল্লেখ করেছেন। প্রথমটা ছিল যে ডক্ট্রিন অফ নেসেসিটি, যে হুইচ ইজ আদারওয়াইজ আনলফুল, নেসেসিটি মেক্স ইট লফুল, বলছে এটা। দ্বিতীয়টা বলছে যে সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল and safety of the country is the supreme law. এগুলার রোমান টার্ম আছে, এগুলা আমি বলতে চাই না। 3টা ডক্ট্রিনই একই সাথে এটার ওনার এই যে 10-12 লাইনের যে জাজমেন্ট শর্ট ভার্ডিক্ট, যেটা উনি পরে ভাইলেট করেছেন নিজে, এখানে উল্লেখ ছিল। তো যে বিষয়টা সুপ্রিম কোর্ট আমলে নেয়, যে বিষয়টা সবসময় সুপ্রিম কোর্টের অরিজিনাল
সিভিল জুরিসডিকশন। সেই বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্ট ইজ এ গার্জিয়ান, বিশেষ করে হাইকোর্টের কথা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তো অ্যাপিলেট ডিভিশন, ইজ এ গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন and only interpreting authority of the country for the constitution and other enactments passed by the parliament. সেই এখতিয়ারটা অ্যাপ্লাই করেছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন। কেউ তো তখন কোয়েশ্চেন তোলে নাই, বিকজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চিফ জাস্টিস এটা এন্টারটেইন করবেন কিনা সেই ইন্টারপ্রিটেশন দেয়ার মালিক অথবা কোয়েশ্চেন তোলার মালিকও ছিলেন, তিনি তোলেন নাই, বলেছেন উপযুক্ত শুনানির মাধ্যমে করবেন। কাকে উপযুক্ত শুনানি মনে করেছেন? অ্যাটর্নি জেনারেলকে তো উনি শুনেছেন। বাকিরা নাকি উপস্থিত ছিল, শুনানি হয়নি, আমি জানি না উপস্থিত ছিল কিনা, বাট উপস্থিত থাকলেও চিফ জাস্টিস যদি উপযুক্ত মনে করতেন তাহলে ডাকতেন। উপযুক্ত মনে করেননি, ডাকেননি। হ্যাঁ হয়েছে। এখন কথা থাকলো 106 এর সেই অ্যাডভাইজারি রুলের অ্যাডভাইসটা যেটা রাষ্ট্রপতি চেয়েছেন সেটা মানতে রাষ্ট্রপতি বাধ্য কিনা। না, এ বিষয়ে কিছু বলার, রাষ্ট্রপতি তো মেনেছেন তার অ্যাডভাইস অনুসারে। সুপ্রিম কোর্ট বলেছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাতে পারবেন। একটা বিষয় ওখানে উল্লেখ করার প্রয়োজন ছিল, হয়নি, মেয়াদটা নির্ধারণ করে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে মেয়াদটা ওপেন আছে, হয়তো পরিস্থিতি সেরকম ছিল। এখন কেউ বর্ষা তুলছে, সংবিধানে তো সেই অন্তর্বর্তীকালীন সরকার নামে কোন শব্দ নাই। আমি বলবো এটাই তো অভিপ্রায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি এখনই যেটা বিচারাধীন আছে অ্যাপিলেট ডিভিশনে রিভিউতে, সেটা যদি রিইনস্টেট হয় একেবারে সেম এজ হতে পারে, এটা আমার প্রেডিকশন করা ঠিক হবে না, এটা এখন সাব জুডিস হবে, তবে এটা পলিটিক্যাল বক্তব্য হিসেবে উচিত। যদি হয় তাহলে এটা ডক্ট্রিন অফ ইক্লিপস অনুসারে অ্যাজ ইট ওয়াজ রিইনস্টেট হবে। কিন্তু রিভিউ অ্যাপিলেট বিভাগ চাইলে সেখানে কিছু পরামর্শও দিতে পারবেন, হুকুম দিতে পারবেন না। কেন বললাম? জুডিশিয়ারির কোন এখতিয়ার নাই লেজিসলেচারকে ডিকটেট করার। ইয়াং ব্যারিস্টার্স উদ্দেশ্যে বলছি, এখানে জুডিশিয়ারির লিমিটেশন আছে। এক্স্যাক্টলি 3 অর্গানের মধ্যে কনস্টিটিউশনাল যে বাউন্ডারি আছে এগুলো মানতে বাধ্য প্রত্যেক অর্গান। জুডিশিয়ারি সাজেস্ট করতে পারবে, মে লিখতে পারবে, নট শ্যাল। খায়রুল হক মে লিখছে 2টা প্যারাগ্রাফ, কিছু সাজেশন দিতে পারবে, যাতে চিফ জাস্টিস যেভাবে বক্তৃতা দিয়েছেন শুনেছি, যাতে ভবিষ্যতে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে যাতে আর কোন রকমের নাড়াচাড়া না হয়, এটা স্ট্রাকচারটা যাতে একটা স্থায়িত্ব পায়, সেই জন্য কিছু অবজারভেশন আমাদের থাকবে। এবং আমি আজকে বলে যাচ্ছি, হুইচ শুড বি ফলোড বাই দি সাকসেসর পার্লামেন্ট। এখনো তার এরিয়ার কিছু নেই, পার্লামেন্ট হোক। কারণ আমরা এই যে বেসিক স্ট্রাকচার নামে কথাগুলো শুনেছি, বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে যে কেয়ারটেকার সরকারকে অ্যাবলিশ করা হলো, কাজল একটা কাগজ আমাকে লিখে দিয়েছে এখানে যে ভাই বেসিক স্ট্রাকচার উইল অফ দি পিপুল আর্টিকেল 106 and আর্টিকেল 112 সম্পর্কে কিছু বলবেন। 106 সম্পর্কে বলেছি, উইল অফ দি পিপল সম্পর্কে বলেছি, বেসিক স্ট্রাকচার সম্পর্কে বলেছি। এটা তারই ভাষায় হচ্ছে ইটস এ জুডিশিয়াল ইনভেনশন। হোয়াট ইজ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন? বেসিক স্ট্রাকচার হিসেবে কি আমাদের এখানে কিছু ডিটেইল করা আছে? নাই। আমি 3টা কথা বলে থাকি, হোয়াট ইজ ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন এন্ড নেচার অফ দি কনস্টিটিউশন। আমাদের ক্যারেক্টার এন্ড নেচার অফ দি কনস্টিটিউশন হচ্ছে, ইট ইজ রিপাবলিক, কনস্টিটিউশন অফ দি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রেস পাবলিকা যেটা থেকে শুরু হয়েছে, যে জনগণের বিষয়,
অ্যাস্টা কার্ড দিয়ে এটা রিপাবলিক হয়েছে, ইটালিয়ান অরিজিন। জনগণের সংবিধান মানে জনগণের বিষয়। এই রিপাবলিকের বেসিক স্ট্রাকচার রাজতন্ত্র আছে নাকি? নাই, জনগণেরই বিষয়। সুতরাং জনগণের বিষয় মানে ডেমোক্রেসি। বেসিক স্ট্রাকচার বলতে জনগণের ডেমোক্রেসি, এটা বলাটা কম বলা হবে। কনস্টিটিউশনের ক্যারেক্টার হচ্ছে ডেমোক্রেসি, যেটার জন্য আমরা যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছি। এখন সেই বেসিক স্ট্রাকচার বা ক্যারেক্টার কি কেউ চেঞ্জ করতে পারে? ক্যারেক্টার চেঞ্জ করতে পারে, কিন্তু যেটা বেসিক স্ট্রাকচার বলা হচ্ছে এরকম কোন শব্দ নাই। বিষয়টা হচ্ছে ইটারনিটি ক্লজ অফ দি কনস্টিটিউশন। এটা আমি তাকে বলেছি যে কনস্টিটিউশনে ইটারনিটি ক্লজ গুলো ডিটেল করা থাকবে। আমি এটার বাংলাটা সঠিক বলতে পারছি না বলে ইংরেজিটা বলছি। সেগুলো ডিটেইল করা থাকবে সেই ইটারনিটি ক্লজ। কি আছে বলা হয়েছে? আর্টিকেল মানে প্রিয়াম্বল, আর্টিকেল 8, 48, 56 and 142। এই আর্টিকেল গুলোতে যদি কোনো চেঞ্জ করতে হয় জনগণের কাছে যেতে হবে। ওইটা জনগণের অভিপ্রায়, ওইটা রেফারেন্ডাম করতে হবে। 142 যেটা শেখ হাসিনা উড়িয়ে দিয়েছিল, এখন রিয়েলিস্টিক হয়েছে মানে এখনো বাকি আছে, বাট হাইকোর্ট এটাকে রিইনস্টেট করেছে। এই ইটারনিটি ক্লজের মধ্যে আরো দুইটা আমরা এবার সংস্কার কমিশন আমি নিজে প্রপোজ করেছি, যে আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ মানে চ্যাপ্টার 2 58, যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা উল্লেখ আছে, এগুলো ওখানে থাকবে ইটারনিটি ক্লজ হিসেবে, যে জনগণের কাছে যাবে। এই যে বেসিক স্ট্রাকচারের মতো একটা জুডিশিয়াল ইনভেনশন ওয়ার্ড করে, দুইটা ওয়ার্ড করে জাস্টিস খায়রুল হক বাংলাদেশে গণতন্ত্রকেই এবলিশ করে দিল এবং একটা গণ অভ্যুত্থান সংগঠিত হলো, যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষের জীবন গেল। এটার নাম কি বেসিক স্ট্রাকচার উদ্ধার করা? বেসিক স্ট্রাকচার উদ্ধার করার নাম দিয়ে যেটা হয়েছে। সুতরাং ডেমোক্রেসি কিভাবে ফাংশন করবে সেটা ডিসাইডেড হবে সেই দেশের জনগণ কিরকম চায়। মালয়েশিয়ার ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, ইউরোপিয়ান ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক স্ট্রাকচার একরকম। আমাদের দেশে ডেমোক্রেটিক স্ট্রাকচার এই দেশের জনগণ যেভাবে ডিসাইড করবে সেরকম প্র্যাকটিস হবে। এখন বলা হয়ে থাকে ডেমোক্রেসির ফাংশন, মানে যেটা সংজ্ঞা, ডেফিনিশন, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড এক নয়? সরি, ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসির লিটারাল সংজ্ঞা একরকম, বাট প্র্যাকটিসিং সংখ্যা আর একরকম। যাই হোক, এটার উপরে আমার বক্তব্য শেষ, এর বেশি বলতে চাই না। বাংলাদেশের ডেমোক্রেটিক স্ট্রাকচারে আমাদের সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল কন্ডিশন, পলিটিক্যাল হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি অফ দ্য ইলেকশনস, এগুলো কনসিডার করতে হবে। সেই জন্যই বলি যে এই দেশের জনগণ লাস্ট জরিপ একটা বেরিয়েছে, বলছে যে 56% জনগণ পিআর কি বুঝে না। তার আগে আরেকটি সংগঠন থেকে একটা জরিপ দিয়ে বলছে 70% লোক নাকি পিআর চায়। তাহলে 56% জনগণ যদি পিআর কি সেটা নাই বুঝে, 70% আপনারা কোথায় পেলেন যে পিআর চায়? এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা ঠিক নয়। যাদের উদ্দেশ্যে বলছে তারা নিশ্চয় বুঝতে পারছে। এখন কেউ কেউ বলছে যে নির্বাচন দেওয়ার এখতিয়ার নাকি সরকারের নাই, এই কে যেন লিখে দিল। তো নির্বাচন দেওয়ার এখতিয়ার কার আছে? নির্বাচন দেওয়ার এখতিয়ার কি কোন একটি রাজনৈতিক দলের আছে? বলে যে কোন আইনে নির্বাচন হবে? এখন আইন কোনটাতে নির্বাচন হবে সেটা তো জানা উচিত। আর কেউ বলছে এই সরকারের এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই। জামাত ইসলামের একজন
বড় নেতা এই বক্তব্যটা দিয়েছেন, আমি এটা আমলে নিয়েছি। বলে যে নির্বাচন হতে হবে সেটা বলা আছে, কিন্তু পিআর হবে না কোন পদ্ধতি হবে সেটা নাকি বলা নাকি সংবিধানে। এতদিন আমার পাশে বসছিলেন, আমি মনে করছিলাম কিছু জ্ঞান অর্জন করেছে। তো আমি সেই জন্য বলতে চাই আপনারা কনস্টিটিউশন খুলে দেখেন আর্টিকেল 65 সাব ক্লজ 2, এখানে লেখা আছে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা হইতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচিত 3 সদস্য সংসদ সদস্য লইয়া সংসদ জাতীয় সংসদ। আইন অনুযায়ী কি? সংবিধানকে অনুসরণ করে যে আইনগুলো প্রণীত হবে নির্বাচনের জন্য সেই আইন। একটা আইন হচ্ছে আরপিও, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার। এখন আরপিও অনুযায়ী আইন নির্বাচন হবে। যারা জিজ্ঞেস করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরপিও কিসের উপর ভিত্তিতে হয়েছে? সংবিধানের উপর ভিত্তিতে হয়েছে। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য নিয়ে ভোটে দিবে। তো এখানে যদি কেউ বলে যে নির্ধারণ করা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তাদের জন্য তো এটা পড়ে দেখলেই পেয়ে যায়, জবাব তো দেওয়ার দরকার হয় না। এখন যদি ওনারা প্রত্যক্ষ ভোটের মানই মনে করে যে মার্কাতে ভোট দিতে হবে এটাই প্রত্যক্ষ, তার বিশ্লেষণ হচ্ছে যে আরপিও যেটা হয়েছে এটা বেসড অন দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। বলা হয়েছে নির্বাচনে প্রত্যেক দল বা ইন্ডিভিজুয়াল প্রার্থিতা ঘোষণা করবে, নমিনেশন দেবে, তারা প্রত্যক্ষভাবে কোন দল থেকে পুট করবে বা ইন্ডিভিজুয়াল করবে বলা থাকবে। তারপরে বিধিবিধান অনুসারে তারা নির্বাচন করবে। জনগণ তার নির্বাচিত প্রার্থী হিসেবে তাকে দেখে, তার মার্কা দেখে দল এবং ব্যক্তি বিবেচনা করে ভোট দেবে। এটা জনগণের অধিকার। যদি পিআর এর কথা বলা থাকে তাহলে এখানে বলতে হবে যে স্বৈরতন্ত্রের অবসানের জন্য আমরা যে কোনো অভ্যুত্থান করলাম সেটা কি পিআর এর মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হবে না? কিভাবে হবে আমি বলি। পিআর এর মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না। জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট, সেক্রেটারি অথবা মজলিসের শুরা। তারা কাকে এমপি নির্বাচিত করবেন জনগণ জানবে না। তাহলে স্বৈরতন্ত্রটা কে প্রতিষ্ঠিত করলো? পার্টির নেতা। এখানে একজন বক্তা বলেই গিয়েছে পিআর কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে, দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে, তাহলে তাদেরকেই নমনম করলে হলো, আর কাউকে তো বলতে দরকার নাই, এমপি হয়ে যাবে। জনগণ কোথায় এখানে? আমরা সরাসরি নির্বাচনের জন্য সেই 1970 থেকে যুদ্ধ করছি যে এক ব্যক্তি এক ভোট, পার হেড এক ভোট, যার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হলো। সেই ব্যবস্থাকে আমরা অস্বীকার করার জন্য আবার পিআর এর নামে স্বৈরতান্ত্রিক পদ্ধতি উদ্ভাবন করতেছি। এখানে দলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ব্যক্তি স্বৈরতন্ত্র আবার প্রতিষ্ঠিত হবে। তারা যেভাবে চাইবে, যাকে চাইবে সেই এমপি হবে, জনগণ যাকে চাইবে সেই এমপি হবে না। জনগণ শুধু ভোট দিতে পারবে না। আর যে সমস্ত দেশে পিআর আছে, বিভিন্ন উন্নত দেশেও আছে, সেখানে জনসংখ্যা অনেক কম। কোন কোন রাষ্ট্রে জনসংখ্যার বিবেচনা তো তারা পিআর কনসিডার করেছে, এই সুইডেন কিছু কিছু দেশে। সেই সমস্ত জায়গায় স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত স্ট্রং, এবং স্থানীয় সরকারের উপরেই বলতে গেলে জনগণের সমস্ত দৈনন্দিন যেগুলো সার্ভিস আছে সবকিছু নির্ভর করে। সেখানে এমপিদের কাছে কখনোই অন্য কোনো বিষয়ে যাইতে হয় না, শুধু পার্লামেন্টে আইন প্রণয়ন করা ছাড়া। আমাদের দেশের স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে আপনারা সবাই অবহিত, যে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান বা মেয়র, এখানে স্থানীয় সরকার ব্যবস্থা আমরা এখনো এত স্ট্রং করে গড়ে তুলতে পারিনি। কবে পারবো তাও জানি না। তো যে দেশের আবহাওয়া অনুযায়ী জামা কাপড় পরতে হয়, যে দেশের খাদ্যাভ্যাস অনুযায়ী খাদ্য খেতে হয়, যে দেশের
সমস্ত সামাজিক স্ট্রাকচার অনুসারে আমাদেরকে চলতে হয়, সেই দেশের সমস্ত কিছু বিবেচনায় তো আইনগুলো প্রণয়ন করতে হয়। আইন হবে লন্ডনের স্ট্যান্ডার্ড, আর মানুষ হলেও আমরা বাংলাদেশের সিটিজেন, তাহলে সেই আইন কি প্রয়োগ করা যাবে? সিঙ্গাপুরে কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সিগারেট স্মোক করে না, করলেও নির্ধারিত জায়গায় গিয়ে তার অবশিষ্টাংশটা ফেলে, কারণ তার সেই সিভিক সেন্সটা হয়েছে, কারণ সে জানে $50 ফাইন হবে। আমাদের এখানে $1,00,000 ফাইন হলেও সেই আইনটাতে কেউ মানবে না, কারণ সেই সিভিক সেন্সটা তো আসি নাই আমরা। তো সুতরাং এই যে সামাজিক অবস্থার বিবেচনায় ফান্ডামেন্টাল রাইটস এর ডিসিশন গুলো দিতে হয়, সেটা আমি আমাদের কনস্টিটিউশনাল ল পরে যিনি সবচেয়ে বড় বই লিখেছেন অ্যাটর্নি জেনারেল সাহেব মাহমুদুল ইসলামের বই থেকে বলছি যে আমাদের জুডিশিয়ারি চিন্তা করতে হবে প্রিফেসের ফার্স্ট প্রিফেসের একদম সেকেন্ড প্যারায়, যে যখন ফান্ডামেন্টাল রাইটস এর ইমপ্লিমেন্টেশনের বিষয়ে জাজমেন্ট হবে, তখন যেন আমরা বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কন্ডিশনটাকে বিবেচনা করে সেই জাজমেন্ট দিই, সেই কনটেক্সটে দিই। আর স্টেট প্রিন্সিপালের ক্ষেত্রে যেগুলো বলা আছে আর্টিকেল 8 থেকে, সেখানে বলাই আছে এটা আদালতের মাধ্যমে এনফোর্সেবল নয়, কিন্তু রাষ্ট্রের সংবিধান এবং আইনের ব্যাখ্যার ক্ষেত্রে সেটা প্রিন্সিপাল অফ দি মানে স্টেট পলিসিগুলো বিবেচনায় নিবে। তো এগুলো সব আমাদের দেশের বিবেচনায় বলা হয়েছে, আমাদের জনগোষ্ঠীর কালচারের উপর বিবেচনা বলা হয়েছে। তা এখন যদি আমরা এগুলো বিবেচনায় না নেই, পরে যারা বাংলাদেশের সাস্টেইনেবিলিটি চায় না, সবসময় অস্থিরতা চায় পিআর এর মাধ্যমে, তাদের বক্তব্যই কিন্তু এস্টাবলিশড হবে। আমাদেরকে সবকিছু বিবেচনা নিতে হবে, আমাদেরকে জানতে হবে কে আমাদের এমপি হবে, আমাদের জনগণ জানতে চায় আমরা কাকে ভোট দিলাম, আমাদের জনগণের কাছে জনপ্রতিনিধির যে জবাবদিহিতা সেটা বজায় থাকতে হবে। সুতরাং আমার এক ভাই বলে গেল ব্যারিস্টার রাজীব মনে হয়, যে ভোট দিলাম সন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে। আসলে এটা জনগণেরই বক্তব্য, আমার নিজের ইনভেনশন নয়। তো এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশ হবে না, জনগণের রাইট এস্টাবলিশ হবে না। আর অন্যান্য যে ক্ষতিকর দিক পিআর এর ক্ষেত্রে, সেটা তো বললাম যে রাষ্ট্রে একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে, সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে, সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা। বাংলাদেশ কি এক্সপেরিমেন্ট নিতে পারবে? এক্সপেরিমেন্ট করার সময় সুযোগ আছে? বাংলাদেশের সোশ্যাল এবং ইকোনমিক কালচার এবং আমাদের যে পলিটিক্যাল প্র্যাকটিস এন্ড কালচার, কোনোটাই পিআরকে অ্যালাউ করে না। সুতরাং এটা দায়ভার নেওয়ার প্রশ্নই আসে না। আর আমরা সংস্কারের বিষয়ে যে সমস্ত বক্তব্য এখানে এসছে, বলা হচ্ছে কি কি বিকল্প প্রস্তাব তারা দিয়েছে, সেই বিকল্প প্রস্তাবের মধ্যে কেউ কেউ বলেছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এটা সংবিধানের উপর অবস্থান দিতে হবে এবং কনস্টিটিউশনাল অর্ডার সম্পর্কে প্রশ্ন তোলা যাবে না কোথাও, যা কিছু আইন কানুন এবং জুডিশিয়ারি বিচার কাজ করবে সবই কনস্টিটিউশনাল অর্ডারকেই প্রাধান্য দিয়ে করতে হবে, এই সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে। তো এগুলোর জবাব আমরা পত্রপাঠ দিয়ে দিয়েছি আগেই, তারপরেও এখানে একটু যেহেতু এসছি আপনাদের বক্তব্য অনুসারে কিছু জবাব দিতে হয়। আমরা বলেছিলাম একটা রাজনৈতিক সমঝোতার স্বার্থে এবং আলোচনার টেবিলে যাতে আমরা সমঝোতায় আসতে পারি, সলিউশন করতে পারি, সেটার স্বার্থে বলেছি ঠিক আছে, যার যাই বক্তব্য আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়ে, যে এই সরকার এই কনস্টিটিউশন পরিবর্তন করতে পারে কিনা, এখনই অ্যাকশন দিতে পারে কিনা, বলেছে উইথ ইমিডিয়েট ইফেক্ট স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা জারি করতে হবে। আমি বললাম ঠিক আছে, এটা যদি করতে হয় তাহলে এই সরকারের অথবা ঐকমত্য কমিশনের অথবা আমাদের পলিটিক্যাল পার্টির সমঝোতার ভিত্তিতে করা যায় কিনা আমরা জুডিশিয়ারির কাছে একটু পরামর্শ নিই। এটা নিরস বদনে এই প্রস্তাবটা দিয়েছিলাম, কারণ আমি জানি জুডিশিয়ারি কি বলতে পারে। তা জুডিশিয়ারি জিজ্ঞেস করবে এই সংবিধান পরিবর্তন করলো কে, কোন ফোরাম,
কি অধিকার, কিভাবে করলো, এই প্রশ্নগুলো করুন। এই সমস্ত সিচুয়েশনকে সৃষ্টি হয়েছে রাষ্ট্রে, যা শেখ শাহাবুদ্দিনকে যেভাবে নিয়োগ দিতে হয়েছিল সেই রকম সিচুয়েশন যদি প্রফেসর ইউনুসের ক্ষেত্রে হতো আমরা মেনে নিতাম। সেই সিচুয়েশন কি হয়েছে? হয় নাই। এইটারও একটা রেফারেন্স দিয়েছিল, বলছে স্বাধীনতার সময় তো আমাদের কনস্টিটিউশন ছিল না, সুতরাং এটা না বলে এখন তো কনস্টিটিউশন আছে, জবাব শেষ। তারপরে এখন যদি এই কনস্টিটিউশনাল অর্ডার গুলো, এই চেঞ্জ গুলো করে যদি আমরা একটা গেজেট নোটিফিকেশন জারি করেই দিলাম, তারপরের দিন কেউ যদি এখান থেকে গিয়ে একটা রিড করে যে এখানে আমার ব্যক্তি, মাল, স্বাধীনতা, জীবনের ক্ষতি হওয়ার মতো একটা বিষয় আছে, ফান্ডামেন্টাল রাইটস, তখন হাইকোর্ট কি বলবে? বলবে যে আমার সামনে তো এই কিতাবটা আছে, এটা সংবিধান, এই কাগজটা কে দিল? বলবে না তো। সুতরাং আগেই একটু মতামত নেই। তারপরে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে এই ডকুমেন্টটা আমরা ধারণ করতে পারি একটা ন্যাশনাল ইউনিটি হিসেবে, একটা ন্যাশনাল কনসেনসাস হিসেবে, ব্রডার কনসেনসাস হিসেবে আমরা নিতে পারি, তবে ইট শুড বি কনসিডার্ড ইন দ্য নেক্সট পার্লামেন্ট। এটাই বলি। কারণ যদি এটা ইমিডিয়েট ইফেক্ট সহ জুডিশিয়ারি মেনে নেয়, তাহলে জুডিশিয়ারিকে বলতে হবে রাষ্ট্রে আগের সংবিধান নাই, এটা অ্যামেন্ডেড হয়ে গেছে। এই ব্যাড প্রেসিডেন্টটাকে আমরা রাষ্ট্রে করতে দিতে পারি? কারণ 2 বছর পরে আজকে যারা পিআর বলছে তারা সহ বলবে যে আবার এই কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। কিভাবে? আগে করছেন না, এই নজির আছে, ওইভাবেই করবেন। এই ব্যাড প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রের জন্য সঠিক হবে? সেটা আমরা অ্যালাউ করতে পারি না। তারপরেও আমরা বলেছি ঠিক আছে, আমরা জুডিশিয়ারি যাই। গণভোটের ক্ষেত্রে বলেছে, এখানে একটা কথা বলে রাখে, আমার ভাই ব্যারিস্টার কাজল আমাকে অনুরোধ করছে আর্টিকেল 112 সম্পর্কে বলতে, যে জুডিশিয়ারির যে কোনো সিদ্ধান্ত যেহেতু আমরা মানতে বাধ্য, সেটা বলা আছে। যেমন আর্টিকেল 111 অনুসারে যে কোনো জাজমেন্টের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট হাইকোর্ট সহ লোয়ার জুডিশিয়ারি মানবে বাধ্য, এবং হাইকোর্ট ডিভিশনের ডিসিশন লোয়ার জুডিশিয়ারি মানতে বাধ্য। তা আর্টিকেল 112-তে যেটা বলা আছে যে all authorities, executive and judicial, in the republic shall act in aid of the Supreme Court. এটার মানে কি? সব এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল অথরিটি রাষ্ট্রে সুপ্রিম কোর্টের ইন এইড অফ দি সুপ্রিম কোর্ট মানতে সহায়তা করবে। তো সহায়তার একটা ধরন হলো সিদ্ধান্ত মান্য করা। এটা হচ্ছে আবার সুপ্রিম কোর্টের একটা সুপ্রিমেসি, এটা লিখিত। সেই জন্য 106-এর অ্যাডভাইজারি রোলও মানতে হবে, এবং অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত পরামর্শ ডিসিশন দেবে সেটা মানতে হবে। তবে পার্লামেন্টের ক্ষেত্রে যেহেতু এটা লেজিসলেচারের ফাংশন, সেটা পার্লামেন্টকে অ্যাডপ্ট করতে হবে। সেই জন্য আমি ওই কনস্টিটিউশন ওইটা কেটে দিয়েছি। কারণ ইটালিয়ান মার্বেল কেসের মামলার উপর রেফারেন্স দিয়ে উপক্রমণিকা লিখে ব্যারিস্টার শফিক সাহেব একটা কনস্টিটিউশন প্রিন্ট করে দিলেন। হতে পারে যে 5th অ্যামেন্ডমেন্টে যেগুলো মার্শাল্লাহ প্রোক্লামেশনের মাধ্যমে ধারণ করা হয়েছে সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে 5th অ্যামেন্ডমেন্ট মামলায়, কিন্তু তখনও পর্যন্ত তো পার্লামেন্ট সেটা এভলিশ করেনি। সুতরাং এটা কোর্ট এনফোর্সেবল হবে না, বাট কনস্টিটিউশন থেকে বাদ দিতে গেলে সেটা লেজিসলেচারকে দিতে হবে। সেটা না করে আওয়ামী লীগ তো গায়ের জোরেই করে সবকিছু, উনিও গায়ের জোরে করেছে, ওই জন্য কেটেছে। এটা এখন মামলা না হলে পরে হইতে পারে। এনিওয়ে, আমি আর দীর্ঘ বক্তব্য দেব না, যেহেতু আজকের এই সাবজেক্টগুলো এখানে উঠে এসেছিল সেই জন্য আমাকে বলতে বলা হয়েছে বলে বললাম। কিন্তু যারা আইন, কানুন, সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, করা উচিত, তাদের প্রতি আহ্বান করব, কোন রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না।
আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে এবং স্টাবলিশ করতে হবে। আমরা যদি শুধু শুধু বলি যে আইনের শাসনের রাষ্ট্র হবে, এই আইনের শাসনের রাষ্ট্রটা তো আমাদের ইন প্র্যাকটিস দেখাতে হবে, মুখে বললে হবে না। আমরা আশা করি ভবিষ্যতে যে চেক অ্যান্ড ব্যালেন্স মানে ইন অল সেক্টরস অফ দি ইন অল অর্গানস অফ দি স্টেট স্টাবলিশ হবে ইনশাআল্লাহ। সেই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্য দিয়ে every organs of the state should function properly within their constitutional boundary, এবং ভবিষ্যতে যেই অবস্থাটা আমরা সংস্কারের মধ্য দিয়ে পেতে যাচ্ছি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, কেয়ারটেকার গভর্নমেন্ট ইন প্লেস অ্যান্ড ফ্রিডম অফ প্রেস, এই চারটা জিনিস। এবং আমরা যেটা প্রস্তাব করেছি যে ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা অ্যাবলিশ করার জন্য ভবিষ্যতে 10 years টাইম লিমিট ফর দি প্রাইম মিনিস্টার ইন লাইফ টাইম, যে কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সবগুলো বিবেচনায় আপনাদের সামনে নিশ্চয়ই এই জিনিসটা ট্রান্সপারেন্ট প্রতিবাদ হচ্ছে যে রাষ্ট্রে ভবিষ্যতে ইনশাআল্লাহ কোনোদিন আর স্বৈরাচারের উদ্ভব হবে না, এবং ব্যক্তি স্বৈরতান্ত্রিকতা, রাজনৈতিক দলীয় স্বৈরতান্ত্রিকতা বা সাংবিধানিক অথবা সংসদীয় যে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব বা ফেসিস্টের উদ্ভব বা হওয়ার সুযোগ নেই। সুতরাং এগুলো স্টাবলিশ করতে হবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আর আপনারা হচ্ছেন সেটার গার্জিয়ান, রক্ষক, এবং আপনাদেরকে সেই ভূমিকাটা পালন করতে হবে। ধন্যবাদ।